আজ আমরা কিন্তু 8টা ক্লাসিক্যাল ডান্স এবং ছৌ ডান্স নিয়ে পুরো ডিটেলস জানবো এই ভিডিওতে। তোমাদের অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। দেখো প্রচুর ইনফরমেশন আছে এই ভিডিওটা, স্কিপ করো না, পুরোটা দেখো। নাট্যশাস্ত্র পৃথিবীর প্রাচীনতম টেক্সটগুলির মধ্যে একটি, যেটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। নাট্যশাস্ত্র অনুসারে নৃত্যের দুটি মুখ্য শৈলী আছে, প্রথমটি তাণ্ডব এবং দ্বিতীয়টি লাসো। চলো জেনে নিই এই দুটো নাচ সম্বন্ধে। তাণ্ডব নৃত্য কিন্তু ভগবান শিব দ্বারা পারফর্ম করা হয়। এর দ্বারা সাহস, শক্তির তীব্রতা এবং পুরুষ শক্তিকে চিহ্নিত করে। দ্বিতীয়টি হলো লাসো, যেটি দেবী পার্বতীর দ্বারা করা স্বর্গীয় নৃত্য। এই নৃত্যের মাধ্যমে মাধুর্য, ভালোবাসা, দীপ্তিময় এবং ঔজ্জ্বল্যকে বোঝানো হয়। অভিনব দর্পণ অনুসারে নাট্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নৃত্যা, দ্বিতীয়টি হলো নাট্যা, তৃতীয়টি হলো নৃত্যা। এবার চলে আসি এদের ডিটেলস নিয়ে। নৃত্যায় নাচটা পারফর্ম করা হয় রিদমের সঙ্গে, এখানে কোনো এক্সপ্রেশন বা মুড থাকে না। সেকেন্ডটি হলো নাট্যা অর্থাৎ নাটক, এটি কিন্তু পারফর্ম করা হয় নাটকের মাধ্যমে। শেষেরটি হলো নৃত্যা, এইখানে নাচের বিভিন্ন মুদ্রার মাধ্যমে আবেগ, অনুরাগ এগুলো দেখানো হয়। ভারতের প্রত্যেকটা ক্লাসিক্যাল নৃত্যে যে 9টা ইমোশন অর্থাৎ আবেগ বা অনুভূতি ব্যবহার করা হয়, চলুন সেগুলো জেনে নিই। প্রথমটি হলো সিঙ্গার, যা দিয়ে ভালোবাসা বোঝানো হয়। দ্বিতীয়টি হলো রুদ্র, যা দিয়ে রাগ বোঝানো হয়। তৃতীয়টি বিভৎস, যা দিয়ে বোঝানো হয় ডিসগাস্ট। চতুর্থটি বীরা, যা দিয়ে বীর, হিরোইজম বা বীরত্ব বোঝানো হয়। পঞ্চমটি শান্ত অর্থাৎ শান্তি বোঝানো হয়। ষষ্ঠর দ্বারা হর্ষা অর্থাৎ হাসি, মুখ বা আনন্দ বোঝানো হয়। সপ্তম হলো করুণা, করুণা দিয়ে ট্রেজারি বা দুঃখ বোঝানো হয়। সপ্তমটি হলো ভয়ানক অর্থাৎ হরর বা ভয় বোঝানো হয়। নবম এবং শেষ ইমোশন হলো অদ্ভুত, যা দিয়ে ওয়ান্ডার বা আশ্চর্য কোনো জিনিস বোঝানো হয়। ভারতে 8টি ক্লাসিক্যাল ডান্স আছে, তবে কালচারাল মিনিস্ট্রি অফ ইন্ডিয়া ছৌকে কিন্তু ক্লাসিক্যাল ডান্সের মধ্যে নথিভুক্ত করেছে। এবার এই সব ডান্সগুলি নিয়ে আলোচনা করা যাক। ভারতের সবথেকে ওল্ডেস্ট ডান্স ফর্ম কিন্তু ভারতনাট্যম। একে দেবদাসী ডান্সও বলা হয়, কারণ টেম্পলে দেবদাসীরা এই নৃত্য পালন করত। এছাড়াও একে ফায়ার ডান্সও বলা হয়। এর অরিজিন কিন্তু তামিলনাড়ু তাঞ্জাভুর থেকে। একে এক হাড়ি ডান্সও বলা হয়, কারণ একজনই বিভিন্ন অভিনয় নৃত্য করত তাই। এ নাচে 51টি মুদ্রা দেখা যায়, তার মধ্যে প্রধান হলো কটাকা মুদ্রা, হাস্যা। সঙ্গম ট্রেক্স শিলাপাতিকারমে কিন্তু এই ভারতনাট্যমের এভিডেন্স মেলে। এছাড়াও তামিলনাড়ুর চিদাম্বরম টেম্পলে আমাদের মহাদেব শিব যে 108খানা পশ্চার করেছিল ভারতনাট্যমের, সেই কিন্তু এভিডেন্সও মেলে। দেবদাসী প্রথা অবসানের সঙ্গে সঙ্গে কিন্তু ভারতনাট্যমের আস্তে আস্তে অবলুপ্তি ঘটে, কিন্তু এই অবলুপ্তি যাতে না হয় সেই দিকে নজর রেখেই কৃষ্ণা আয়ার একে আবার রিভাইভ করে। এই নাচে 10খানা এলিমেন্ট দেখা যায়, তাদের নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমটি হলো আলারিপু, যেখানে ভগবানকে ফুল দিয়ে শ্রদ্ধা যাপন করে তার কাছে ব্লেসিং নেওয়া হয়। দ্বিতীয়টি হলো জাতিস্বরম, যেখানে ডিফারেন্ট পোজ অ্যান্ড মোশন অর্থাৎ পিওর ড্যান্স বোঝায়। পরেরটি হলো শব্দম, এইখানে কিন্তু ওয়ার্ড অফ এক্সপ্রেশন বোঝায় অর্থাৎ নাচের মাধ্যমে শব্দের কথা বোঝানো হয়। চতুর্থটি হলো বর্ণম, এইখানে কিন্তু নাচের মাধ্যমে ইমোশন বোঝানো হয়। পঞ্চমটি হলো পদম, এইখানে বলা হয় মিউজিক বিকেম লাইট, ডান্স বিকেম ইমোশন। এখন অনেকজন মিলে ভারতনাট্যম করে, কে বেটার এক্সপ্রেশন করছে বা ডান্স করছে, এই পদম কিন্তু তার মাপকাঠি। ষষ্ঠটি হলো জাওয়ালি, এদিকে কিন্তু শর্ট লাভ লিরিক্স এইটা পারফর্ম করা হয় অর্থাৎ ভালোবাসার কথা পারফর্ম করা হয়। অষ্টমটি হলো থিলেনা, এখানে বলা হয় এটা হলো কন্ডাক্টিং স্টেজ অর্থাৎ এখানে পিওর ডান্স ফর্ম পারফর্ম করা হয়। এছাড়াও কীর্তনা, কীর্তি নামক কিছু স্টেজ আছে এবং লাস্ট স্টেজ হলো মঙ্গলম। এই স্টেজে কিন্তু প্রথম স্টেজ অর্থাৎ আলারিপু স্টেজের মতোই, এই স্টেজে প্রথম স্টেজের মতো ভগবানকে ফুল দিয়ে শ্রদ্ধা যাপন করে তার নাচ শেষ করে। এবার জানা যাক ভারতনাট্যমের কিছু স্পেশাল পার্সোনালিটি সম্বন্ধে। প্রথমটি MS বজয়ন্তীমালা, যিনি 2024 সালে পদ্ম বিভূষণে ভূষিত হলো। পদ্ম সুব্রমণিয়ামও 2024 সালে পদ্ম বিভূষণে ভূষিত হলো। ইয়ামিনী কৃষ্ণমূর্তি যে রিসেন্ট গত হলো, সেও কিন্তু 2016 সালে পদ্ম বিভূষণে ভূষিত হয়েছিল। তিনিও কিন্তু ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। এছাড়া যারা ভারতনাট্যমের সঙ্গে যুক্ত তাদের মধ্যে হলো টি বালা সরস্বতী, রূপকিনী দেবী এবং আরামাল ভ্যালি। পরের ক্লাসিক্যাল ডান্সটি হলো কুচিপুড়ি।
অন্ধ্রপ্রদেশের কুশেলাভাপুরী অথবা কুচেলাপুরাম নামক গ্রাম থেকে এই নৃত্যের নাম হয়েছে কুচিপুড়ি। এই নাচের মাধ্যমে ভগবত পুরাণের কথাগুলিকে বোঝানো হয়। এই নাচ যখন গ্রুপে পারফর্ম করা হয় তখন দুভাবে ভাগ করা হয়। প্রথমটি হলো কাভুতাভাম আর দ্বিতীয়টি হলো সাল্লাকাত। এই নাচ যখন সোলো পারফর্ম করা হয় তখন 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো মুন্ডকাসাকদম এবং দ্বিতীয়টি হলো তারাংমাল, যেখানে একটি মেয়ে মাথায় একটি কলসি এবং একটি থালার ওপর নৃত্য দেখায়, এবং লাস্টেরটি হলো জলচিত্র নৃত্য, যেটার মাধ্যমে পায়ের টো দিয়ে অর্থাৎ পায়ের বুড়ো আঙ্গুল বা পায়ের আঙ্গুল দিয়ে চিত্র অঙ্কন করে। কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত ইম্পর্টেন্ট পার্সোনালিটিগুলি হলো রাধা রেড্ডি, রাজা রেড্ডি এবং যামিনী কৃষ্ণমূর্তি এবং ইন্দ্রাণী রহমান। কেরালা ঈশ্বরের দেশ, এখান থেকে উৎপত্তি আমাদের থার্ড ক্লাসিক্যাল ডান্স কথাকলির। এই নাচের মাধ্যমে রামায়ণ বা মহাভারতের কথা বলা হয়। কুডিয়াট্টমের সঙ্গে এটি ক্লোজলি রিলেটেড, যার মানে হলো সংস্কৃত ভাষায় ড্রামা। সামন্তদের প্যাট্রোনাইজে কিন্তু এই নাচ বিস্তার লাভ করেছে। কথাকলির কথা মানে স্টোরি, কলি মানে প্লে বা ড্রামা। এই নৃত্যে এলিভেটলি ফেশিয়াল মেকআপ করা হয়। মেনলি যে 6টা কালার ইউজ করা হয় তাদের মধ্যে গ্রিন, যা কিন্তু ডিভাইন বা ভার্চু বোঝায়, রেড যা দিয়ে লয়্যালটি বোঝায়, ব্ল্যাক যা দিয়ে ইভিল বোঝায়, ইয়েলো যা দিয়ে ওম্যানকে রিপ্রেজেন্ট করে, কমপ্লিটলি রেড হলে তা দিয়ে ইভিল বোঝায়, আর হোয়াইট বোঝায় শান্তি। এই নাচে মেনলি ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হলো চোখের মুভমেন্ট, অর্থাৎ চোখের ভঙ্গিমাগুলি খুব এই নাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পৃথিবীতে ঈশ্বর ও শয়তানের মধ্যে যে অবিরাম যুদ্ধ চলছে, এই নাচের মাধ্যমে কিন্তু এটি ফুটে ওঠে। কথাকলি সঙ্গে মেন যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয় তার নাম হলো মণিপ্রভালাম। এটি হলো মালায়ালাম প্লাস সংস্কৃত মিলে তৈরি হয়। এছাড়াও এই নাচটি কিন্তু ওপেন এয়ার অর্থাৎ মুক্ত আকাশে পালন করা হয়। এই নাচের সঙ্গে যুক্ত গুরু হলো গোপীনাথ, মৃণালিনী সারাভাই এবং কালামণ্ডলম রামাকুট্টি নায়ার। চতুর্থ ক্লাসিক্যাল ডান্সটি হলো মোহিনীনাট্যম। একে ডান্স অফ এনচ্যান্ট্রেস বলা হয়। মোহিনীনাট্যমের মোহিনী মানে বিউটিফুল ওম্যান অ্যান্ড আট্টম মানে নৃত্য, অর্থাৎ সুন্দর মহিলার নৃত্যকে মোহিনীনাট্যম বলা হয়। এটি কিন্তু সোলো ডান্স, অর্থাৎ যেটা একা পারফর্ম করা হয়। 1900 শতকে এই নাচের বিস্তার লাভের মেন অবদান ছিল ত্রিবাঙ্কুরের রাজার, কিন্তু পরবর্তীকালে এই নাচের ডিক্লাইন হলে তার পুনর্জাগরণ করে VN মেনন এবং কল্যাণী। ভারতনাট্যমের গ্রেস অর্থাৎ কমনীয়তা এবং কথাকলির ভিগর অর্থাৎ প্রাণবন্ত শক্তির মিশ্রণে কিন্তু মোহিনীনাট্যম নাচটি তৈরি হয়েছে। তবে এখানে ভারতনাট্যম বা কথাকলির মতো পায়ের স্টেপগুলো খুব দ্রুত হয় না, এখানে পায়ের স্টেপগুলি খুব জেন্টালি করা হয়। এই নাচের মাধ্যমে ফেমিনিজম ডান্স অফ বিষ্ণু অর্থাৎ বিষ্ণুর মেয়েলি নৃত্যের কাহিনী কিন্তু এই নাচের মাধ্যমে প্রকাশ করা হয়। এই নাচের পোশাকগুলি সাধারণত সাদা বা অফ হোয়াইট হয়ে থাকে এবং গোল্ডেন কালারের ব্রোকেট ডিজাইন এই শাড়ি পাড়গুলোতে থাকে এবং ওরা পায়ে পরে থাকে ঘুঙুর। এই নাচের সঙ্গে যুক্ত ইম্পর্টেন্ট পার্সোনালিটিগুলি হলো জয়াপ্রভা মেনন, নারায়ণ মেনন, মাধুরী আম্মা এবং সুনন্দা নারী। এছাড়াও তোমরা মনে রাখবে যাদের টাইটেলের পেছনে মেনন থাকবে তারা সাধারণত মোহিনীনাট্যম নাচের সঙ্গে যুক্ত। পরের নাচটি হলো ওডিসি। এর কিন্তু প্রাচীন এভিডেন্স পাওয়া যায় উদয়গিরি বা খণ্ডগিরি কেপ থেকে। এছাড়াও এর নাচের আরও এভিডেন্স পাওয়া যায় লিঙ্গরাজ টেম্পলের বিভিন্ন পোস্টার এবং বিভিন্ন কালচার থেকে। নাট্যশাস্ত্রে একে ওডা নৃত্য নামে চিহ্নিত করা হয়েছে। ভারতনাট্যমের দেবদাসী সিস্টেমের মতো এখানেও একটা সিস্টেম ছিল যার নাম ছিল মাহারি সিস্টেম। এরা মন্দিরে নৃত্য করত। পরবর্তীকালে এরা এই প্র্যাকটিসটা রয়্যাল কোর্টে শুরু করে, যার নাম দেওয়া হয় নাট্টাল। এবং এই প্র্যাকটিসটা জারি রাখার জন্য ছোট ছোট ছেলেদের মেয়েদের ড্রেস পরিয়ে নাচ করানো হতো মন্দিরের মধ্যে। এদের নামকরণ হয় গুটি পোবা, যা পরবর্তীকালে উড়িষ্যার ট্র্যাডিশনাল ডান্স হিসাবে বা ফোক ডান্স হিসাবে চিহ্নিত হয়। এই নাচে প্রধানত দুটি শৈলী আছে। প্রথমটি হলো ত্রিভঙ্গ। ত্রি কথা হতো 3টে আর বঙ্গ কথা হতো বেন্ড, অর্থাৎ বডিতে 3 ধরনের বেন্ড দেখতে পাওয়া যায়। পরেরটি হলো
চোখ। এই নাচে তোমরা দেখতে পাবে অনেকটা রেক্ট্যাঙ্গুলার শেপের হয়। এই নাচের মাধ্যমে আমাদের যে পৃথিবীতে 5টা তত্ত্ব আছে তার মধ্যে জলকে রিপ্রেজেন্ট করে, আর ভারতনাট্যম অগ্নিকে রিপ্রেজেন্ট করে, মোহিনীঅট্টম এয়ারকে রিপ্রেজেন্ট করে। এই নৃত্যে যে ইম্পর্টেন্ট শৈলীগুলি আছে তার মধ্যে হলো মঙ্গলাচরণ। ভারতনাট্যমের মতো এখানেও হাতে ফুল নিয়ে মঞ্চে ওঠা হয় এবং পৃথিবীর উদ্দেশ্যে এই ফুলটি অর্পণ করা হয়। সেকেন্ড শৈলীটির নাম শিবের নাম অনুসারে হয়ে থাকে, বলা হয় শিব এটি পারফর্ম করে থাকে এবং এইখানে কিন্তু ত্রিভঙ্গ ও চোখ পোস্টারটি দেখা যায়। থার্ড হলো পল্লবী, এখানে ফেশিয়াল এক্সপ্রেশন দেখানো হয়। চতুর্থী হলো থারিঝম, এটি একটি পিওর ডান্স ফর্ম। শেষ শৈলীটি হলো মক্ষ অথবা ত্রিখণ্ডা মঞ্জুরা। এইখানে কিন্তু পারফর্মার টেক লিভ ফ্রম গডস অডিয়েন্স অ্যান্ড স্টেজ। নাচের সঙ্গে যুক্ত ইম্পর্টেন্ট পার্সোনালিটিগুলি হলো সোনাল মানসিং, কৃষ্ণ সেগাল, গুরু কেলুচরণ। এছাড়াও মনে রাখতে হবে এই নাচকে ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস করেছিল ইন্দ্রাণী রহমান। পরবর্তী ক্লাসিক্যাল ডান্সটি হলো কত্থক। এটি পার্টিকুলারলি কোনো স্টেটকে চিহ্নিত করে না, এটি কিন্তু পুরো নর্থ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। কত্থক কথাটি এসছে কথিকা থেকে, কথিকা মানে হলো স্টোরি টেলার। রাধাকৃষ্ণ এবং অন্যান্য পৌরাণিক গল্পগুলিকে ইন্টারেস্টিং করার জন্য এরা বিভিন্ন রকম হাত এবং শরীরের বিভিন্ন অঙ্গের মুভমেন্ট করতে থাকে এবং পরবর্তীকালে এটারই কিন্তু নাম হয়ে যায় কত্থক। ভক্তি মুভমেন্টের সময় এর কিন্তু বিস্তার লাভ করে। এখানে মেন থিমটি ছিল কৃষ্ণ ও রাধার ভালোবাসার কাহিনী প্রকাশ করা। প্রথমে ভগবত পুরাণের কথা বলা হলেও পরবর্তীকালে মুঘল রাজত্বের সময় এর কিন্তু অরিজিনালিটি হারিয়ে যায় এবং মুঘল রাজাদের কোর্টে অর্থাৎ বাদশার কোর্টে এই নাচ পারফর্ম শুরু হয়। এই নৃত্যে পারফর্ম করা ড্রেসগুলির মধ্যে যথেষ্ট পার্সিয়ান ছোঁয়া দেখা যায়। আওয়াধের রাজা ওয়াজিদ আলী শাহ এই নৃত্য রিভাইভ করে এবং নতুন একটা ঘরানার উৎপত্তি করে যার নাম হয় লখনৌ ঘরানা। এছাড়াও আরও উল্লেখযোগ্য যে ঘরানাগুলি আছে তাদের মধ্যে হলো বেনারস ঘরানা, যাকে ডেভেলপ করেছিল জানকী প্রসাদ, এবং পরে আসে রায়গড় ঘরানা, যাকে ডেভেলপ করেছিল রাজা চক্রধর সিং, এবং জয়পুর ঘরানা, যাকে ডেভেলপ করেছিল ভানুজি। এই ঘরানাগুলির মধ্যে জয়পুর ঘরানা স্পিড এবং রিদমের ওপর জোর দিয়েছিল, বেনারস ঘরানা কিন্তু ফ্লোর ওয়ার্ক এবং সিমেট্রির ওপর জোর দিয়েছিল। এই নাচে বিভিন্ন রকম এলিমেন্ট থাকে, এদের মধ্যে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো যুগলবন্দি। এবার জেনে রাখ যুগলবন্দি নাচ সম্বন্ধে। এইখানে কি যুগলবন্দিতে একজন নৃত্যগী থাকে, একজন তবলাবাদক থাকে। তবলাবাদকের তালে তালে নৃত্যগী তার নাচ পরিবেশন করে এবং নৃত্যগীত তালে তালে তবলাবাদক তার তবলা বাজায়। আরও যে সকল এলিমেন্টগুলি দেখা যায় তাদের মধ্যে হলো থার্ড, এখানে সফট মুভমেন্ট দেখা যায় নাচের। তারপরে আসে তারান্না, এখানে রিদমিক মুভমেন্ট দেখা যায় নাচের। এবং সর্বশেষ আসে কামালিয়া, অর্থাৎ নাচের শেষে যখন কত্থক নৃত্যকী খুব দ্রুত তার পায়ের ফুটস্টেপগুলি চালায় তখন এই দেখা যায়। এবং তারপরে আসে ঘাট ভাও, যেখানে উইদাউট মিউজিক নর্তকী নাচ করে। যেসব ফেমাস পার্সন এই নাচের সঙ্গে যুক্ত তাদের মধ্যে হলো বিরজু মহারাজ, সিতারা দেবী এবং দময়ন্তী যোশী। বিরজু মহারাজ কিন্তু রানী পদ্মাবত এবং কলঙ্ক নামের বইটির কোরিওগ্রাফি করেছিল। আমার দেওয়া এই আর্ট অ্যান্ড কালচারের এমসিকিউতে কিন্তু তোমরা সব ডিটেলস পেয়ে যাবে, সব এমসিকিউ পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে। পরবর্তী ক্লাসিক্যাল ডান্সটি হলো মণিপুরী। মাইথোলজি অনুযায়ী এই নৃত্য কিন্তু শিব ও পার্বতী নাকি মণিপুরের ভ্যালিতে গান্ধর্বদের সাথে এই নৃত্য পারফর্ম করত। গান্ধর্ব কথাটি কিন্তু এনশিয়েন্ট হিস্ট্রি থেকে পাওয়া যায়। এই গান্ধর্ব বেদ কিন্তু এই মিউজিক এবং নাচ নিয়েই কথা বলে থাকে। লাই হারবা নামে এক পুরনো ফেস্টিভ্যাল অর্থাৎ আদি ফেস্টিভ্যালে কিন্তু যে ধরনের নৃত্য বা নাচ করা হতো সেটি পরবর্তীকালে মণিপুরী নৃত্য নামে পরিচিত হয়েছে। প্রথম দিকে এই নৃত্য কিন্তু শিব ও পার্বতীকে কেন্দ্র করে করা হতো, কিন্তু পরবর্তীকালে 1500 শতকে রাজা ভাগ্যচাঁদের পৃষ্ঠপোষকতায় এই নৃত্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কৃষ্ণ বা বিষ্ণু। মণিপুরের নাচকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো রাসলীলা, সেকেন্ডটি হলো সংকীর্ত কীর্তন, থার্ডটি হলো থাংটা। এবার জেনে নেওয়া যাক রাসলীলা সম্বন্ধে। রাসলীলা কিন্তু প্রধানত কৃষ্ণ ও রাধার প্রেমের কাহিনী বোঝানো হয়। মেয়েরা যে কস্টিউমগুলি পরে তার মধ্যে লং স্কার্ট, যাকে কুমিন বলে, এছাড়া বলে পারশিউন, যে কুমিনের ওপরে একটা কাপড় আছে এটা পারশিউন বলে, এবং মেয়েরা মুখের মধ্যে একটা পদ্মা বা আস্তরণ পরে থাকে, একে বলে মাইকুবিন। ছেলেরা মাথায় মুকুট, একে চূড়া বলে। এছাড়া খাওয়ান নামে এক ধরনের বেল্ট পরে, এছাড়া ধুতি পরে যার নাম হলো ফিচুম।
এর পরেরটি হলো সংকীর্ত কীর্তন, একে বলে মাস্কুলিয়ান ড্যান্স। এখানে কিন্তু যেসব বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করে তার মধ্যে খোল, ঢোল এসব জিনিস ব্যবহার করা হয়ে থাকে। নৃত্যটির নাম হলো থাংটা, একে বলে মার্শাল আর্ট ড্যান্স। এখানে তরোয়াল, ঢাল এসব নিয়ে যুদ্ধ করা হয়। এই নাচে নৃত্যের যে প্রধান দুটি শৈলী তাণ্ডব এবং লাসো, দুজনের প্রভাব যথেষ্ট দেখা যায়। এছাড়াও এই নাচের ইম্পর্টেন্ট পার্ট হলো নাক ভঙ্গ মুদ্রা। এই নাচের সঙ্গে যুক্ত গানগুলির লিরিক্স নেওয়া হয় জয়দেবের লেখা গীত গোবিন্দ থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শান্তি নিকেতনে এই মণিপুরী নৃত্যের প্রচলন করেছিল। এই নাচের সঙ্গে যুক্ত ইম্পর্টেন্ট পার্সোনালিটিগুলি হলো জহরি সিস্টার, বিম্বাবতী দেবী এবং গুরু বিপিন সিং। যারা আমার মণিপুরের এই ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপটিভ প্লে লিস্টে গিয়ে এই ভিডিওটা ক্লিক করে দেখতে পাবে। অষ্টম ক্লাসিক্যাল ডান্স শাস্ত্রীয় নৃত্য, যেটি উৎপত্তি হচ্ছে নর্থ ইস্ট স্টেট আসাম থেকে। এই নৃত্যের মডার্ন ফর্ম ইন্ট্রোডিউস করে বৈষ্ণব সন্ত শঙ্কর দেবা 1500 শতকে। বৈষ্ণব মনিস্ট্রি সাঁতার থেকে এই নৃত্যের নামকরণ করা হয়েছে শাস্ত্রীয়। এই নাচের কিছু ফুট স্টেপ ডিরাইভ করা হয়েছে লোকাল ফোক ডান্স থেকে। আসামের আদি যে দুটো ডান্স ফর্ম ছিল, একটা হলো ওজোপালি, একটা দেবদাসী নৃত্য। দেবদাসী নৃত্য বিভিন্ন মন্দিরে পারফর্ম করা হতো, আর ওজোপালি কিন্তু দুটো ভাবে বিভক্ত, একটা সুখনানী যার সঙ্গে কিন্তু শক্তি অর্থাৎ দুর্গার সঙ্গে যুক্ত, এবং আর একটা হলো বিয়াও গোয়া ওজো, যেটা বিষ্ণুর সঙ্গে যুক্ত। এই বিয়াও গোয়া ওজোপালি কিন্তু পরবর্তীকালে রিফাইন হতে হতে শাস্ত্রীয় নৃত্যের রূপ নেয়। এটা জেনারেলি মেল মঙ্করা পালন করতো, যাদের ভক্তস বলা হতো। এই নৃত্যকে আরো উচ্চতার শিখর দিয়েছে পাট সিল্ক, যা মালবেরি প্ল্যান্ট থেকে তৈরি করা হতো। এছাড়াও এইখানে যে গানগুলো কম্পোজ করা হতো তাকে ভোর গীত বলা হতো। এই নৃত্যে লাসো ও তাণ্ডব দুটোরই কিন্তু প্রভাব রয়েছে, অর্থাৎ এই নৃত্য ছেলে ও মেয়ে উভয় পারফর্ম করে থাকে। শাস্ত্রীয় নৃত্যের একটি পার্ট হলো অঙ্কিয়া নাট। এইখানে কিন্তু প্লে বা মিউজিক্যাল ড্রামা পারফর্ম করা হতো, যার ল্যাঙ্গুয়েজটা থাকতো মৈথিলি ভাষায়, এবং আর একটা ছিল ভাওনা। এখানে কিন্তু লর্ড কৃষ্ণের স্টোরি বোঝানো হতো। শাস্ত্রীয় নৃত্যে কিন্তু আসামের বিভিন্ন লোকাল ফোক ডান্সের প্রভাব দেখা যায়, তার মধ্যে হলো বিহু ও বোরোস। এই শাস্ত্রীয় নৃত্যকে ওয়ার্ল্ড ওয়াইড যারা ফেমাস করেছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট পার্সোনালিটি হলো কৃষ্ণ কাশী কাশ্যপ, গুরু যতীন গোস্বামী। শেষ যে নাচ বা নৃত্য নিয়ে কথা বলবো তা হলো ছৌ। মিনিস্ট্রি অফ কালচার একে কিন্তু ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দিয়েছে। ভারতে ছিল আগে 8টা ক্লাসিক্যাল ডান্স, যা তোমরা ভিডিওতে দেখেছো, এবং ছৌকে যুক্ত করে হয়ে গেছে 9টা। এই ছৌ কথাটির উৎপত্তি হয়েছে ছায়া অর্থাৎ শ্যাডো থেকে। এখানে বিভিন্ন রকম মুখোশ পরে নাচ করা হয় বলে একে কিন্তু মাস্ক ডান্সও বলা হয়। এই নাচের মাধ্যমে কিছু মাইথোলজিক্যাল স্টোরিগুলিকে বিভিন্ন নাচের মাধ্যমে প্রকাশ করা হয়, এবং এইখানে কিছু ন্যাচারাল থিম আছে, যেরকম সর্প নৃত্য বা ময়ূর নৃত্য বা পিকক নৃত্য। ছৌ নৃত্যকে স্টাইল অনুযায়ী 3টি ভাগে ভাগ করা হয়। সারাইকালা ছৌ, যেটা হলো ঝাড়খণ্ডে, ময়ূরভঞ্জ ছৌ যেটা উড়িষ্যায়, আর পুরুলিয়ার ছৌ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়। 2010 সালে ইউনেস্কো কিন্তু ছৌকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি লিস্টে এনলিস্টেড করে। ভারতের যে 8টা ক্লাসিক্যাল ডান্স এবং ছৌ, এই সবকটি ডান্সের ডিটেলস কিন্তু কমপ্লিট হলো আজ এই ভিডিওতে। তোমরা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আছে, ভালো লাগলে তোমরা গিয়ে দেখতে পারো প্লে লিস্টগুলো।